ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাধারণের উদ্দেশ্যে আজকের আমি ভিডিওটা পাবলিশ করছি। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। আসলে বিশ্ব করোনার মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা তাদের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের শিক্ষাটা যাতে স্বাভাবিকভাবে হয়, আমরা যতটুকু সম্ভব সেই চেষ্টাই করছি। আশা করছি এটা সব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে, সব কলেজের। বিশেষ করে আমি রসায়ন বিভাগের একজন শিক্ষক হিসেবে আমার এটা গুরুত্বটা উপলব্ধি করে আমি লাইভে আসছি। আমি আমার পরিচয়, আমি মোহাম্মদ নুরুল আফসার, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, একজন প্রভাষক রসায়ন বিভাগের। আমি আমার ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে ভিডিও করি, অবশ্য তাদেরকে তাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা পৌঁছাই দিব। সাথে সাথে আমার সাথে যারা যুক্ত আছে, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সবার উদ্দেশ্যে আমি ভিডিওটা ডেডিকেট করছি। আজ কথা বেশি না বলি, আমি আমার ক্লাস উপস্থাপন করছি। আশা করি সবাই আমার ক্লাসে থাকবেন। অনলাইন ক্লাস আমি মূলত জৈব যৌগের উপরে আজকে দ্বিতীয় পত্র। এখন অবশ্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট আর সেকেন্ড ইয়ার একসাথেই পড়ানো হয়। আমি জৈব যৌগটা নিয়ে আলোচনায় আসছি এজন্য এটা সবাইকে ভয় পায়। আসলে জৈব যৌগ নিয়ে ভয় হওয়ার কিছু নাই। একটু চেষ্টা করলে এটা খুবই একটা মজার পড়া, আনন্দের পড়া। কারণ জৈব যৌগের সাথে আমাদের জীবনটা উৎসতভাবে জড়িত। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে যাই। জৈব যৌগ, প্লিজ আমরা একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু এটা একটু ভিন্নভাবে আমি ক্লাস উপস্থাপন করতেছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার ভিতরে আমরা যতটুকু পারি ক্লাসটা উপস্থাপন করছি। উচ্চ মাধ্যমিক রসায়ন আমি আগে বেশ কয়েকটা ক্লাস এখানে উপস্থাপন করছিলাম। এটা হলো জৈব রসায়নের জন্য প্রথম ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাসও বলা যেতে পারে। তাহলে আমরা জৈব রসায়নের প্রথম ক্লাসটা কি আছে সেটা একটু দেখতে চেষ্টা করি। আমার পরিচয়টা আগেই বলছিলাম, আমি মূলত এটা আর্টস। আমার পরিচয়টা এখানে ফ্রিল্যান্সার হিসেবে দিয়েছি, যেহেতু আমি এখানে সবার জন্য কাজটা করছি, সেই জন্য এটা ফ্রিল্যান্সার হিসেবে আমার পরিচিত। বাকি পরিচয়গুলি আপনারা এখানে পর্দায় দেখতে পাচ্ছেন। তবে আমি বলে দিচ্ছি, আমি মূলত রাজানগর রানীহাট কলেজের রসায়ন বিভাগের একজন প্রভাষক, আর বাকি পরিচয় আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এখন আসে আমরা জৈব যৌগের সূচনা। জৈব শব্দটা আছে জীব থেকে। জীব থেকে জৈব, এটা বাংলা ব্যাকরণের একটা জীব জৈব একটা শব্দ। জীবজগৎ থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রাপ্ত যৌগগুলোকে প্রাথমিকভাবে জৈব যৌগ বলে অভিহিত করা হতো। এই সংজ্ঞাটি বার্জেলিয়াস 1808 সালে প্রদান করেন। তো এটা প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদের মধ্যে বিশেষ জটিল প্রক্রিয়ায় কোনো জীবদেহ থেকে যেই যৌগ উৎপন্ন হয় তাই জৈব যৌগ। তো তার প্রাণশক্তির মতো বেশ গ্রহণযোগ্যতা পাইছিল তখন, কারণ আর কোনো বিকল্প উপায় ছিল না। কিন্তু 19 শতাব্দীর পূর্ব পর্যন্ত কয়েক শতক পাশ্চাত্য চিকিৎসা রসায়নবিদদের মধ্যে এই ধারণাই ছিল। কিন্তু 1824 সালে, আসলে মূলত কোনো বইতে 1828 সালে আছে, এটা আসলে বার্জেলিয়াসের একজন ছাত্র ফ্রেডরিক বোলার। তিনি কি করছিলেন, কোনোরকম তত্ত্ব উপস্থাপন করার আগে উনি চেষ্টা করছিলেন যে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করার জন্য লেড নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানো।
কিন্তু উনি অ্যামোনিয়াম সায়ানাইডের পরিবর্তে সেখানে ইউরিয়া উৎপন্ন করে ফেলেন। তাহলে লেড সায়ানাইডও একটা অজৈব যৌগ, অ্যামোনিয়াম ক্লোরাইড জৈব যৌগ। তো দুইটা অজৈব যৌগ থেকে একটা জৈব, ইউরিয়াটা কিন্তু জৈব যৌগই উৎপন্ন করে ফেলেন। এইটা উৎপন্ন করার সাথে সাথে উনি প্রমাণ করে দেন জীব দেহ থেকে শুধু জৈব যৌগ উৎপন্ন হয় না, এটা যে কোনো উপায়ে জৈব যৌগ উৎপন্ন হতে পারে, উৎস যার নির্বিশেষে যে কোনো উপায়ে। ফলে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা বিলুপ্ত হয় এবং বোলার তার তত্ত্বটা উপস্থাপন করেন। জৈব যৌগ, জৈব যৌগের সংজ্ঞা এগুলো তোমাদের 1 নম্বর বা 2 নম্বর পর্যন্ত জন্য আসে, একটু ভালো করে এগুলো মুখস্থ করে ফেলা দরকার। সুন্দর করে ভাষাগত আগে হাতায় লেখে বা মুখস্থ করে ফেলতে হবে। এখন আসো জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ বলতে আমি এইভাবেই সংখ্যাটা উপস্থাপন করি, জৈব যৌগের আগে হাইড্রোকার্বনের ব্যাপারটা উপস্থাপন করি। আমি তোমাদের বিভাগে একটা কথা বলে রাখি, আমাদের শরীরের প্রথম কাঠামো হলো আমাদের কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রের উপর বাকি উপসর্গগুলি বাকি যেটা অনুসর্গগুলি যুক্ত থাকে, ঠিক সেই রকম জৈব যৌগেরও কঙ্কালতন্ত্র হলো তার হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন হলো তোমার কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। আর হাইড্রোকার্বনের যেহেতু একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হতে পারে, এইভাবে কার্বন বিভিন্নভাবে নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিশাল যৌগ গঠন করে। সেজন্য হাইড্রোকার্বনের হাইড্রোজেন হনমূলক, এক বা একাধিক হাইড্রোজেন হনমূলক বা পরমাণু দ্বারা অপসারিত হয়ে বিভিন্ন যৌগ গঠিত হয়। তো সুতরাং হাইড্রোকার্বনও জৈব যৌগ এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগগুলো জৈব যৌগ। সেজন্য আমরা সংখ্যাটা এভাবে বলতে পারি, হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহকে জৈব যৌগ বলে। তো তোমরা তোমাদের মতো বইতে যেভাবে আছে সেভাবে উপস্থাপন করবে, কোনো অসুবিধা নাই, মূল জায়গায় যেতে পারলেই হলো। এখন আসো জৈব রসায়ন। জৈব রসায়ন সব রসায়নের যে শাখায় জৈব যৌগের উৎস প্রস্তুতি বহু হয়ে গেছে, এটা বলছি আমি। এখানে আমার একটা সীমাবদ্ধ আগে বলে দিয়েছিলাম, এখন আবার নতুনভাবে বলছি। আমি ভিডিওটা করতেছি মূলত স্মার্টফোন থেকে, একই সাথে এটা উপস্থাপন করতেছি আবার অনলাইন থেকে, কারণ এছাড়া আমার আর বিকল্প উপায় নাই। সেজন্য এখানে অনেক কিছু সীমাবদ্ধতা আছে। যা হোক, আমি আমার কথায় ফেরত আসি। এটা ভৌত হবে, ভৌত রাসায়নিক ধর্ম প্রয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে জৈব রসায়ন বলে। জৈব যৌগের উৎস কোথায়? জৈব যৌগ তোমরা তো জানো, আমাদের জীব জৈব যৌগের উৎস প্রধান হয়। আমরা যেভাবে বলি না কেন, কৃত্রিমভাবেও জৈব যৌগ তৈরি হয়, কিন্তু জৈব যৌগের মূল উৎসই হলো জীব। এটা উদ্ভিদ, প্রাণী, যত রকমই আমাদের এখানে আছে, সব থেকে জৈব যৌগ উৎপন্ন হয়। আর অবশ্য বর্তমান অধিকাংশ যৌগই সংশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়। আমরা দৈনন্দিন যা কিছু করি, যেন আমরা কার্বোহাইড্রেট হিসাবে পাই, প্রোটিন খাই, যেটা মাছ, মাংস, ভিটামিন, আমাদের খাদ্য জৈব যৌগ। আমরা যে কাপড় চোপড় করি সেটাও জৈব যৌগ। তাহলে বিশেষত জৈব যৌগের উৎস। এখানে আর একটা জিনিস বলে রেখি, আমাদের জৈব যৌগ, পৃথিবীতে যতগুলি যৌগ আছে তার মনে হয় 99% জৈব যৌগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ। আমরা বৈশিষ্ট্য অনুসারে জৈব যৌগকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা অ্যালিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক শব্দটা গ্রিক শব্দ এলিফার অর্থাৎ চর্বি জাতীয় শব্দ হতে উন্মুক্ত শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত চাক্রিক হাইড্রোকার্বন এবং উহাদের জাতকসমূহকে অ্যালিফ্যাটিক যৌগ বলে, যেমন ইথান, ইথানল, সাইক্লোপ্রোপেন ইত্যাদি। আবার গঠনের উপর ভিত্তি করেও যৌগকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন অ্যালিফ্যাটিক যৌগকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন
যে সকল এলিভেটিক যৌগের অণুতে কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাদের একটি মুক্ত শিকল গঠন করে, তাদেরকে মুক্ত শিকল এলে এই কথাটা আমি আবার বলছি, নিউটন মুক্ত শিকল জৈব কার্বনের শিকলের প্রকৃতি অনুসারে দুই ধরনের হয়। অর্থাৎ আমি আগে যে কথাটা বলতে চাইছিলাম সেটাই, মুক্ত শিকল জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো সম্পৃক্ত স্যাচুরেটেড কম্পাউন্ড। সম্পৃক্ত জৈব যৌগ হলো যে সকল জৈব যৌগের মধ্যে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, অর্থাৎ কোনো কার্বনের সাথে কার্বনের পাই বন্ধন থাকে না, এটাই হলো সম্পৃক্ত জৈব যৌগ। যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন ইত্যাদি, এগুলো হলো সম্পৃক্ত জৈব যৌগ। আর অসম্পৃক্ত জৈব যৌগ আমি সংখ্যা পরের অংশে যাচ্ছি। যে সকল জৈব যৌগের মধ্যে সম্পৃক্ত যে সকল জৈব যৌগের কার্বন শিকল অন্তত দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, তাদেরকে আমি অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত হয়তো কথাটা মিসিং হয়ে গেছে, এটা অসম্পৃক্ত জৈব যৌগ হবে। যেমন ইথিন CH2 মাঝখানে একটা ডবল বন্ড আছে। আর ইথাইন যেহেতু আমি ত্রিবন্ধনটা অন্যভাবে দেখাইছি, এখানে ক্রস না ধরে এটা ত্রিফল বন্ধন ধরতে হবে। CH ত্রিফল বন্ধন CH, এটা ইথাইন। তাহলে একটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, একটা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, অর্থাৎ অন্তত একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। সেই জন্য এই দুইটা যৌগ অসম্পৃক্ত জৈব যৌগ। এখন আমি কতগুলি আরেকটা আছে বদ্ধ শিকল এলিভেটিক জৈব যৌগ, অর্থাৎ এখানে প্রান্তগুলি মুক্ত থাকে না। আমি ভয় পাইছিলাম এই চিত্রগুলি দেখানো যাবে কিনা, দেখা যায় খুব সুন্দর আছে। সাইক্লোহেক্সেনের উপর দিকে একটা এখানে CH2 হবে, উপরের অংশ একটু কেটে গেছে ছবিতে। আর যে সকল এলিভেটিক যৌগের অণুতে কার্বন শিকলে দুই কার্বন প্রান্তের কার্বন নিজেদের মধ্যে সরাসরি যুক্ত হইয়া কার্বন চক্র বা বলয় গঠন করে, সেই সব এলিভেটিক যৌগকে আমরা বদ্ধ শিকল এলিভেটিক যৌগ বলব। এদেরকে আমরা এলিসাইক্লিক যৌগও বলি। যেমন এখানে সব সাইক্লোমাইন, ইথিলিন অক্সাইড, সাইক্লোইথিলিন অক্সাইড এভাবে বলতে পারো, সাইক্লোহেক্সেন, সাইক্লোবিউটেন। এখানে দেখো প্রত্যেকটা যৌগ চাক্রিক, কিন্তু তাদের মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই। তাহলে এই সকল যৌগই এলিভেটিক বদ্ধ শিকল এলিভেটিক জৈব যৌগ। এখন আসে অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করতে চেষ্টা করব। এখানে একটু কেটে গেছে দেখা যায়, তারপর আমি চেষ্টা করব জিনিসটা তোমাদেরকে ভালোভাবে উপস্থাপন করতে। আমি আমার নিচ থেকে বলে দিই, অ্যারোমেটিক জৈব যৌগ। আগে অ্যারোমেটিক শব্দটা আসছে তোমার অ্যারোমা তো সুগন্ধ, অর্থাৎ সুগন্ধযুক্ত যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলে। কিন্তু আশ্চর্য বিষয় তোমরা দেখতে পাবে এমন অনেক যৌগ আছে যাদের দুর্গন্ধের জন্য টিকে যায় না, কিন্তু তারাও জৈব যৌগ। সুতরাং অ্যারোমা থাকলে যে অ্যারোমেটিক জৈব যৌগ হবে এরকম কোনো কথা নেই। বিভিন্ন জনে এটা বিভিন্নভাবে সংজ্ঞা পরিবর্তন করছে। মাঝখানে যে সংখ্যাটা আমাদের বেশি মনোভিত ঢুকিয়ে রাখতে হবে, আমাদের অ্যারোমেটিক যৌগ বলতে মাথার ভিতর বেনজিন হতাটা ঢুকিয়ে রাখতে হবে। তাহলে আমরা বেনজিন এবং উহাদের জাতককে অ্যারোমেটিক জৈব যৌগ বলতে পারি, অথবা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগগুলোকেও আমরা জৈব যৌগ বলতে পারি, অথবা বেনজিন এবং তাদের জাতকগুলোকেও জৈব যৌগ বলতে পারি। কিন্তু দেখা যায় বেনজিন ছাড়াও এমন অনেকগুলি যৌগ আছে যাদের কার্বনের পরিমাণ 500 বা তার চেয়ে, এমনকি তিন সদস্য বিশিষ্ট জৈব যৌগ, যেমন ইথিলিন অক্সাইড। তারপর অনেক যৌগ আছে যেগুলোকে আমরা বেনজিনের সাথে মিলাতে পারি না, কিন্তু এগুলো জৈব যৌগ। সেই জন্য হাকল একটা সূত্র প্রদান করেন, তিনি তার সূত্র মতো হাকেলের নিয়মের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি। এখানে একাধিক বলছে না, এটা বলছিলাম একটু প্রনাউন্সিয়েশন ভুল হচ্ছে। এটা হবে তোমার একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট। একান্তর তো তোমরা বুঝো, একটা সিঙ্গল বন্ধন, একটা ডবল বন্ধন। এইভাবে ক্রমান্বয়ে কোনো চাকরিক যৌগের মধ্যে যদি 4n+2 সংখ্যক পাই অরবিটাল থাকে বা ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা জৈব যৌগ বলি। এখানে n হলো পূর্ণ সংখ্যা, তবে পূর্ণ সংখ্যা শূন্য থেকে শুরু হবে।
দেখতে পাচ্ছ শূন্যর এনের মান 1 হলে 2, অর্থাৎ যে সকল চাকরিক জৈব যৌগের 2টা পাই ইলেকট্রন বা পাই বন্ধন থাকবে তাদেরকেও আমরা অ্যারোমেটিক জৈব যৌগ বলবো। ইথিলিন অক্সাইড এর মধ্যে সংখ্যায় পড়ে। এনের মান 1 হইলে 6, অর্থাৎ 6 সদস্য বিশিষ্ট চাকরিক যৌগগুলোকেও আমরা 6টা পাই অরবিটাল আছে, এগুলোকেও আমরা জৈব যৌগ অ্যারোমেটিক জৈব যৌগ বলবো। যেমন বেনজিন পড়বে, এনের মান 2 হইলে 10, তো ন্যাপথালিন এনের মান 3 হইলে 14, অ্যান্থ্রাসিন। এই সকল তাহলে বোঝা যায় আমাদের মধ্যে যতগুলি সংখ্যা আছে তার মধ্যে বেশ সংখ্যাটা পাচ্ছি হাকল থেকে। তাহলে হাকলের সংখ্যাটা সবচেয়ে আধুনিক। আমি আবার ফেরত আসি, আমার স্লাইডের ট্যাব পাস হয়ে গেছিল। এখানে আমরা অ্যারোমেটিক জৈব যৌগের কিছু চিত্র দেখাতে চেষ্টা করছি। একটা হলো তোমার বেনজিন, এখানেও অ্যারোমেটিক জৈব যৌগ ফেনল, ফেনল হলো জাতক, বেনজিনের জাতক। তারপরে ন্যাপথালিন, ওই অ্যান্থ্রাসিনটা কেটে গেছে, অ্যান্থ্রাসিনও হবে এখানে। তো এগুলো সব জৈব যৌগ। অ্যারোমেটিক জৈব যৌগ 2 প্রকার। অ্যারোমেটিক জৈব যৌগ 2 প্রকার, এর মধ্যে একটা কার্বোসাইক্লিক আর একটা হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক কোনগুলা? যে সকল জৈব যৌগের বলয়ের মধ্যে শুধু মূল কাঠামোর মধ্যে কার্বনটা থাকবে, অর্থাৎ কার্বনের সাথে অন্য অন্য মৌল বা মূলক থাকবে, কিন্তু মূল কাঠামো কার্বন ছাড়া অন্য মৌল থাকবে না, তাদেরকে বলবো আমরা কার্বোসাইক্লিক বা সুষম সাকৃতিক জৈব যৌগ। আমি চিত্রটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর করে আসছে চিত্র, তোমরা আর একটু খেয়াল করবা। আর যেমন বেনজিন, টলুইন, ফেনল, এগুলো তোমার নাইট্রোবেনজিন অনেক পরবর্তী হাল অনেক পারবা, অ্যানিলিন, তারপরে বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড, এগুলো সব হলো তোমার সুষম সাকৃতিক অ্যারোমেটিক যৌগ। আর একটা পরবর্তী অংশে যাই আমরা, হেটেরোসাইক্লিক। এটা হেটেরোসাইক্লিক অনেক বইতে একইভাবে লেখছে, তো তোমরা ইংরেজি শব্দটা লিখলে বেশি ভালো হবে, অথবা বিষম, বাংলায় বিষম সাকৃতিক অ্যারোমেটিক যৌগ। বিষম বুঝে তো অসামঞ্জস্য থাকাই হলো বিষম। তাহলে কিছু কিছু অ্যারোমেটিক যৌগ আছে বলয় কাঠামোতে কার্বন পরমাণু ছাড়াও ভিন্ন মৌলের পরমাণু বা হেটেরো পরমাণু, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি এক বা একাধিক পরমাণু যুক্ত থাকে, তাদেরকে আমরা হেটেরোসাইক্লিক যৌগ বলি। যেমন আমি এখানে 3টা চিত্র দেখাইছি, একটা ফিউরান, থায়োফিন, পিরিডিন। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবা প্রত্যেকটা যৌগের মধ্যে মূল বলয়ে ফিউরানে আছে একটা অক্সিজেন, বাকিগুলি কার্বন। থায়োফিনে আছে একটা সালফার, বাকিগুলি কার্বন। পিরিডিনে আছে একটা নাইট্রোজেন, বাকিগুলি কার্বন। তো সুতরাং এই সকল জৈব যৌগ হাগলের তত্ত্ব মানার পরও মূল চক্রে একটা ভিন্ন পরমাণু আছে, সেই জন্য এগুলোকে আমরা বলবো হেটেরোসাইক্লিক বা বিষম সাকৃতিক জৈব যৌগ। এখানে আমি এটা নাট সেলে বলি আর কি। এক নজরে আমরা যৌগের শ্রেণীবিভাগটা দেখতে পাচ্ছি। মূল জায়গায় আছে জৈব যৌগ, এটাকে আমরা 2 অংশ ভাগ করছি, এলিফ্যাটিক, অ্যারোমেটিক। এলিফ্যাটিক যৌগ হলো মুক্ত শিকল যৌগ,
আর অ্যারোমেটিক যোগ হলো আর মুক্ত শিকল বদ্ধ শিকল দুই ভাগে ভাগ করছি। মুক্ত শিকলকে আরেকবার সম্পৃক্ত সম্পৃক্ত দুই ভাগে ভাগ করছি। আর বদ্ধ শিকলকে আমরা সুষম সাকৃক বিষম সাকৃক মনে হয় এলিভেটিক সুষম সাকৃক বিষম সাকৃক আমরা আলোচনা করি না। আলোচনা না করলেও তোমরা একইভাবে বুঝে নিতে পারবা এলিভেটিক, কিন্তু বলয়ের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো ভিন্ন পরমাণু থাকবে, যেমন ইথিন অক্সাইড যেটা আমি দেখাইছিলাম, এটা হলো বিষম সাকৃক জৈব যৌগ। আর অ্যারোমেটিকের মধ্যে এগুলো তো আলোচনা করছিলাম, ওই সুষম সাকৃক বিষম সাকৃক। এই হলো এই জিনিসটাই হলো আমাদের নাট সেল জৈব যৌগের। এটাকে মোটামুটি আমরা মনে রাখতে পারবো আমরা জৈব যৌগ কাকে। তাহলে জৈব যৌগ সম্পর্কে প্রাথমিক আলোচনা শেষ। আমি এখানে আর একটু ভিতরে ঢুকলাম। জৈব যৌগের এমন অনেকগুলি যোগ হবে, তোমাদের মনে করো একটা যোগ বুঝে সম্পূর্ণ যোগগুলি তোমাদের ধারণা পেয়ে যাবে। অর্থাৎ যে সকল সদস্য একই যৌগের একটা একই কার্যকরীমূলক থাকবে, একটি সাধারণ একই ধর্ম থাকবে। ধারাবাহিক দুইটা যৌগের মধ্যে একটা CH2, এটাকে বলে মিথিলিন গ্রুপ। বন্ধন CH2 বন্ধন মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে। তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলি। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্য যৌগকে সমগোত্রক বলে। প্রত্যেক সমগোত্রক শ্রেণীর যোগকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। যেমন অ্যালকোহলের পরপর দুইটি সদস্য আমি এখানে দেখালাম, একটা ইথানল একটা প্রোপানল। ইন্টারেস্টিংলি জিনিসটা দেখতে পাবা, দুইটারই কার্যকরীমূলক ওয়েস। কার্যকরীমূলকটা আমি পরের অংশে আলোচনায় আসতেছি, আপাতত এমনি দেখে যাও। দ্বিতীয়টা হলো প্রোপানল ওয়েস। তো প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে পার্থক্য হলো একটা CH2 পার্থক্য। তো দুইটাই অ্যালকোহল, আমরা দুইটাকে একটা সাধারণ সংকেত নিচে আমি দেখাইছি CnH2n হবে। আসলে এনটা মিসিং হয়েছে H2n+1 ওয়েস, যেখানে n এর মান 2, 3 এই দুইটা যোগের জন্য। তাহলে আমি একটি সাধারণ সংকেত দিয়ে দুইটাই বুঝাইছি। 2 বসাইলে প্রথমটা হবে, 3 বসাইলে দ্বিতীয়টা হবে। সুতরাং এই দুইটা যোগই সমগোত্রক শ্রেণীর যোগ। আমরা পরবর্তী হলে আরেকটু দেখাই। আচ্ছা, এখানে আমি একটা সার দিব, সারের মধ্যে সবগুলি সমগোত্রক শ্রেণী সম্পর্কে ধারণা দেওয়া আছে। যাই হোক, আমরা আগে বৈশিষ্ট্যটা আলোচনা করি বলি। সামুদ্রিক শ্রেণী একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করব। যেমন আমি অ্যালকেনকে CnH2n+1, অর্থাৎ এইটা দিয়ে অ্যালকেনের সমস্ত গোত্রকে আমি প্রকাশ করতে পারবো। আবার অ্যালকোহলকে CnH2n+1 ওয়েস, অর্থাৎ সবগুলো অ্যালকোহলকে আমি এই সংকেত দিয়ে প্রকাশ করতে পারবো। একই সমগোত্রক শ্রেণীর প্রত্যেকটা যৌগের মধ্যে একই কার্যকরীমূলক থাকবে। যেমন আমি এখানে একটা অ্যালডিহাইডের সংকেত দিছি CHO, অর্থাৎ CHO থাকলে এটা অ্যালডিহাইড। এটাকেও আমরা সাধারণভাবে CnH2n+1 CHO এইভাবে আমি বুঝাইতে পারবো। পাশাপাশি দুইটা সমগোত্রক শ্রেণী, যেটা আমি উদাহরণে বুঝাই দিয়েছিলাম, একটা CH2 পার্থক্য থাকবে। প্রতিটি সমগোত্রক সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যাবে। প্রতিটি সমগোত্রকের ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই থাকবে। তোমাদের যদি এই সমগোত্রক শ্রেণীর বৈশিষ্ট্য, এটা প্রশ্নটা প্রায় আসে 2 নম্বরের জন্য। এই 5টা পয়েন্ট লিখে দিলে মনে হয় তোমাদের 2 এর মধ্যে 2 দিয়ে দিতে বাধ্য থাকবে। এই 5টা পয়েন্টই মেইন, তোমরা শিখবা এবং পয়েন্টগুলি মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, আমি তোমাদেরকে আগেই বলছিলাম সমগোত্রক শ্রেণীর নাম, সাধারণ সংকেত ও উদাহরণ। সেটা আমি একটা চার্টের, এটা অবশ্য একটা ছবি তুলে নিছি, কারণ এগুলো এখানে প্রিন্ট করা যাচ্ছে না। ছবিটা অবশ্য আমি সন্দেহ ছিলাম, আমি মনে হয় তোমাদের মূল ফাইল যেটা পাঠাইছিলাম সেই ফাইলে সুন্দর আসে নাই, তবে এখানে ভিডিওটা পরিষ্কার হচ্ছে, দেখা যায়। আর আমি এখন রাত্রে করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, এখন থেকে দেখা যায় দিনেই করব। দিনে করলে আমি নেটওয়ার্কটা ভালো পাচ্ছি। আচ্ছা, যা হোক, আমি আমার কথায় ফেরত আসি। এখানে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত দেখাইছি CnH2n+2, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যেভাবে লিখি। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, তাহলে C2, অর্থাৎ 2টা হাইড্রোজেন হোম। এইভাবে অ্যালকাইনের জন্য CnH2n-2, তাহলে অ্যালকাইনের এখানে এটা আসে নাই, তোমরা ওইটা দুইটা হাইড্রোজেন হোম। অ্যালকোহলের জন্য আগেই বলছি CnH2n+1 OH,
অ্যালডিহাইড CnH2n+1 CHO, কিটোন CnH2nO। অর্থাৎ এখানে n এর মান কিটোনের ব্যাপারে কিন্তু n এর মান 1 2 হবে না, 3 থেকে শুরু হবে, কারণ 3টা না হলে কিটোন হয় না। আমরা যখন কিটোন অধ্যায় পড়বো তখন এই ব্যাপারে আরও বিস্তারিত জানবো। তবে আপাতত মাথায় রাখবা কিটোন হতে হলে অবশ্যই n এর মান 3 হতে হবে। আর কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, কার্বক্সিলিক অ্যাসিডের ব্যাপারে n এর মান 0 থেকে শুরু হবে, কারণ আমরা মিথানোয়িক অ্যাসিড যেটা বলি সেখানে শুধু COOH এর সাথে একটা হাইড্রোজেন থাকে। তাহলে এক্ষেত্রেও একটু ভিন্ন। তোমাদেরকে আমি ক্লাস নেওয়ার সময় বারবার বলেছি, জৈব আমরা রাসায়নের যে সকল তথ্য, অন্য ফিজিক্স ম্যাথের জন্য তথ্যভিত্তিক আমরা কাজ করি, গাণিতিক সমস্যা বা বিভিন্ন সমস্যা করি, কিন্তু কেমিস্ট্রির ব্যাপারে এইরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তত্ত্ব দিবে, তত্ত্ব দিয়ে আমরা কিছুটা বুঝি, বেশিটা বুঝি না। সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে। তাহলে আমাদের সমগোত্রীয় শ্রেণী মোটামুটি শেষ হয়ে গেল। এখানে আরও ডিটেইল হবে, যেহেতু আমরা অনলাইন ক্লাস করতেছি, একই সাথে পরীক্ষায় পাশও করতে হবে। তো তোমাদের মূল জিনিস যেগুলো আমি সেগুলো আলোচনায় আনতে চেষ্টা করছি। আর এখানে আজকে আরেকটা অংশ কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলক তোমাদের বিভিন্ন যোগ দেখাইছিলাম আমরা, অর্থাৎ জৈব যৌগের কার্বন হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোকার্বন কাঠামোর সাথে হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক পরমাণু মূলক দ্বারা প্রতিস্থাপিত হইয়া যৌগ উৎপন্ন হয়, সেইগুলোকে আমরা জাতক বলি, জৈব যৌগ। হাইড্রোকার্বনের জাতক, মূলত হাইড্রোকার্বনের জাতকগুলি বোঝানোর জন্যই তোমাদেরকে কার্যকরীমূলকের অবতারণা করা হয়েছে। যেমন আমরা মিথেন বলছিলাম CH4, কিন্তু পরবর্তীকালে মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন একটা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেলে তখন আর এটা মিথেন থাকে না, এটা ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন যৌগ সৃষ্টি হয়ে গেছে, ইথানল। তাহলে এখানে এই OH, তাহলে এই যৌগের OH-টাই হলো তোমার কার্যকরী। তাহলে কার্যকরীমূলক হবে যে সকল পরমাণু বা পরমাণু গোষ্ঠী বা মূলক যারা জৈব যৌগে উপস্থিত থেকে মূলত যৌগের প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি প্রকাশ করে, তাদেরকে আমরা কার্যকরীমূলক বলব। কার্যকরীমূলক এখানে আমি দুইটা যৌগ দেখাইছিলাম, মিথানল, ইথানল, দুইটারই কার্যকরীমূলক OH। তাহলে OH দ্বারা OH-এর উপর নির্ভর করবে যৌগের প্রকৃতি। অনুরূপভাবে অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক বন্ধন COOH, এভাবে পড়বা তোমরা। অ্যালডিহাইডের জন্য পড়বা বন্ড CHO। আমি তোমাদের একটা এখানে লিস্ট, এটা অবশ্য বইতে যা আছে তা দেখাই দিলাম। সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক, আমি এটা ডাউনলোড হচ্ছে, একটু আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি। সমগোত্রী একটু কষ্ট করে পড়তে হবে তোমাদেরকে, অথবা বেটার হবে তোমরা বইটা উল্টে যদি পড়ো। মানে এই চিত্র যতটুকু আমার কম্পিউটার বা আমার এই স্মার্ট বোর্ড বলবো, আমি স্মার্ট বোর্ড আমাকে যতটা তথ্য দিচ্ছে এসে আর বেশি আমি এখানে আশা করতে পারতেছি না, এই বিশেষ করে এই চিত্রটার জন্য। তারপর আমি পড়ে যাচ্ছি, যেন অ্যালকেন, তোমরা জানো অ্যালকেন, এটাকে আমরা যখন আলাদাভাবে পড়বো, এটা একটা নিরপেক্ষ যৌগ, সহজে রাসায়নিক কয়েকটা বিক্রিয়া এটা বিক্রিয়া করে না, সেটা এটার জন্য কোনো কার্যকরীমূলকও থাকে না, মূলত সিগ্ম বন্ধনই এর কার্যকরীমূলক। তবে অ্যালকিন শ্রেণীর মধ্যে যে দ্বিবন্ধনটা থাকে, দ্বিবন্ধনের মধ্যে একটা পাই বন্ধন থাকে। পাই বন্ধনটা এত শক্তিশালী না যে এখনো মুহূর্তে পাই বন্ধন ভেঙে যেতে পারে। তো পাই বন্ধন ভেঙে গিয়ে নতুন যৌগ সৃষ্টি হয়, নতুন যৌগ সৃষ্টি হতে পারে, সেজন্য এটাকে আমরা এটা পাই বন্ধনটাই হলো এর কার্যকরী। মনে থাকবে, দ্বিবন্ধনের পাই বন্ধনটাই হলো কার্যকরী মূলক, আর অ্যালকাইনের মধ্যে দুইটা পাই বন্ধনই তোমার কার্যকরী মূলক, অর্থাৎ এদের দ্বিবন্ধনগুলি কার্যকরী মূলক। অ্যালকাইল হ্যালাইড হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যৌগ গঠন করে। অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয়েছে এটা অ্যালকাইল হ্যালাইড। এগুলো দাফে দাফে আমরা পড়ব যতটুকু সম্ভব।
তাহলে হ্যালোজেন বলতে আমরা বুঝি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে ফ্লোরিনও আছে, তো ফ্লোরিনটা আমাদের খুব বেশি এখানে হাজ করবে না, এই 3টা মৌলই মনে রাখতে হবে বিশেষ করে। তাহলে বোঝা যায় হ্যালাইড এক্স দিয়ে প্রকাশ করা হয়। এক্স বলতে তোমাদের মাথায় রাখতে হবে এটা হয় ক্লোরিন হবে, নয় ব্রোমিন হবে, নয় আয়োডিন হবে। জেনারেলি আমরা এক্স হিসেবে চিহ্নিত করব। অ্যালকোহল আগে আমি উদাহরণে আলোচনা করছি। ওএস, তবে এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, ওএস কিন্তু 2 জায়গায় থাকবে। অজৈব যৌগে ওএস থাকলে সেটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটা কিন্তু অ্যালকোহল না। এই জিনিসটাও মাথায় রাখতে হবে, এগুলো হলো হার। আর জৈব যৌগের ওএস থাকলে হবে না, জৈব যৌগের মধ্যে যদি অ্যালকাইলের সাথে ওএস থাকে তখন অ্যালকোহল। এটা আমি ক্লাসে বলেছি। আর যাদের সাথে আমার অন্য জায়গায় সম্পৃক্ত ছিল না, যারা নতুন আসছো তাদের জন্য বলে দিই, আর যদি ওয়েস্টটা তোমার বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকে তখন এটা অ্যালকোহল হবে না, তখন এটা ফিনল হয়ে যাবে। এটা তো ভিন্ন যৌগ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যালকোহলকে আমরা 3 ভাগে ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে অ্যালকোহল কার্বনের সাথে যদি, যে কার্বনের সাথে ওয়েস যুক্ত থাকে তার সাথে যদি 2টা বা 3টা হাইড্রোজেন থাকে, 2টা বা 3টা হাইড্রোজেন থাকে, তাকে বলবো আমরা প্রাইমারি অ্যালকোহল। অর্থাৎ এখানে একটা বন্ধন ফ্রি রেখে CH2OH দেখছে, এই বন্ধন যেটা ফ্রি আছে সেখানে আমি হাইড্রোজেনও বসাইতে পারি, অথবা অন্য যে কোনো মূল অ্যালকাইল বা অ্যারাইল মূলক দেখাইতে পারি, যেটা দেখাই না কেন, যেহেতু কার্বনের সাথে সরাসরি ওয়েস্টে যুক্ত আছে এবং সেই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, সেই জন্য এটা প্রাইমারি অ্যালকোহল। আর যে কার্বনের সাথে ওয়েস্ট যুক্ত আছে সেই কার্বনের সাথে যদি তোমার একটা হাইড্রোজেন থাকে, বাকি 2টা বন্ধন অ্যালকাইল অ্যারাইল যে কোনো মূলক দ্বারা যুক্ত হতে পারবে, তখন তাকে বলবো আমরা সেকেন্ডারি অ্যালকোহল। আর যে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, অর্থাৎ ওয়েস্ট মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে, জৈব যৌগের যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সেই কার্বনের 3টা বন্ধনের মধ্যে কোনো বন্ধনে হাইড্রোজেন থাকবে না, তাহলে কি থাকবে, সেটা অ্যালকাইল অ্যারাইল থাকতে পারে, ওইটা অন্য যে কোনো যৌগ থাকতে পারে, তখন তাকে বলবো আমরা টারশিয়ারি। তো বোঝা যাচ্ছে তোমরা কার্বনের ওয়েস আছে কার্বনের সাথে, কিন্তু কোনো বন্ধনের সাথে হাইড্রোজেন নাই, তখন সেটা আমরা বুঝে নিব এটা টারশিয়ারি অ্যালকোহলের সংখ্যা। তারপর আসে অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে আমরা বিভিন্নভাবে দেখাই, এখানে CHO অথবা সি বন্ধন সি ডবল বন্ড ও বন্ড হাইড্রোজেন, অথবা এটাকে আমরা সংক্ষেপে লেখার জন্য ওইভাবে লিখে ফেলি, COH লিখে ফেলি অনেক সময়। তো তোমরা এইভাবেই লিখবা, এখানে যেভাবে আমি দেখাইছি সেভাবেই লিখবা। তারপর আসো কিটুন। কিটন সিও মানে কার্বন মনোক্সাইড, এটা অজৈব যৌগের ক্ষেত্রে, কিন্তু এখানে সিইউ লিখলে হবে না, সিইউর 2 পাশে 2টা বন্ধন ফ্রি লিখতে হবে। আবার ফ্রি বন্ধনগুলি কোনোটাতে হাইড্রোজেন থাকতে পারবে না, হয় অ্যালকাইল থাকবে অথবা অ্যারাইল থাকবে। অ্যালকাইল অ্যারাইল নিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে যারা নতুন জৈব যৌগে আসছো, আমি একটু বলে দিই পরবর্তী আলো যদি আমরা এগুলো ডিটেইল করবো। অ্যালকাইল হলো হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বনের হাইড্রোজেন পরমাণু অপসারিত হইয়া যেটা অবশিষ্ট থাকে সেটাই অ্যালকাইল। তো অ্যালকাইলকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর এর সমান হবে CnH2n+1। বিভিন্ন আমি অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালডিহাইডের সাধারণ সংকেত যেগুলো লিখতে দেখাইছিলাম ওই ক্যাটেগরি ইয়াতে সমগোত্রীয় শ্রেণী, ওইটাই হলো আর। আবার বলি, আর হলো আর সমান CnH2n+1। আবার অ্যারাইলও হতে পারে, অ্যারাইল মানে বেনজাইল, মূলত বেনজিনের একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হইয়া যা এটা অবশিষ্ট থাকে ওইটাই বেনজাইল। এটাকে আমরা আর দ্বারা, এখানে অবশ্য দেখাই নাই, তো মাথায় রাখবা ক্যাপিটাল আই স্মল আর, অ্যারাইল, বেনজাইল গ্রুপকে অ্যারাইল বলে। যাক আমরা পরবর্তীটা যাই, কার্যকরীমূলক 2। এটা একেবারে আরও বেশি, এখানে যদি আমি একটু বড় করতে যাই আমার এই নেটওয়ার্কে ডিস্টার্ব হয়ে যায়, আমি আর বড় করা কম্পিউটারকে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না। এটা তোমাদের বইতে খুব সুন্দর করে চারটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা। তারপর আসো ইথার। ইথার হলো একটা অক্সিজেন, শুধু অক্সিজেন বললে হবে না, অক্সিজেনের 2টা বন্ধন, বন্ড অক্সিজেন বন্ড, আবার 2 দিকে 2 বন্ডের সাথে অ্যালকাইল অ্যারাইল যে কোনোটা থাকতে পারে, তবে হাইড্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকলে তখন আর ইথার হবে না। তাহলে ওর সাথে 2 দিকে 2টা অ্যালকাইল অ্যারাইল থাকবে। আর এমিন,
এমিন তো আমরা জানি অ্যামোনিয়া থেকে এমিন শব্দটা আছে, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হইয়া যে অংশটা অবশিষ্ট থাকবে এটাই হলো অ্যামিন, বা একাধিক হাইড্রোজেন হতে পারে। অ্যামিনের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি তিনটাই আছে, হয়তো এখানে দেখানো হয় নাই। তারপর আমি তোমাদের বলে দিই, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন অপসারিত হইয়া তার সাথে যদি একটা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে, অবশ্যই অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলে শুধু অ্যামিন, আর অ্যারাইল গ্রুপ থাকতে এটা আমি অ্যানিলিন বলবো, এটাকে অ্যারোমেটিক অ্যামিনও বলতে পারি। এটা হলো প্রাইমারি অ্যামিন। দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইয়া দুইটা অ্যালকাইল প্যারাইল গ্রুপ যুক্ত থাকলে তখন সেকেন্ডারি অ্যামিন। তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইয়া যখন যৌগ গঠন করবে তখন তাকে বলবো আমরা টারশিয়ারি অ্যামিন। তাহলে এন এর সাথে সরাসরি, অর্থাৎ তিনটা হাইড্রোজেন যুক্ত থাকলে এটা অ্যামোনিয়া, এটা অজৈব যৌগ। একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা অ্যালকাইল প্যারাইল থাকলে প্রাইমারি অ্যামিন। দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইয়া যদি দুইটা অ্যালকাইল প্যারাইল যুক্ত হয় তখন সেকেন্ডারি অ্যামিন। তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইয়া গেলে তখন আমরা বলবো তাকে টারশিয়ারি অ্যামিন। আর পরে আসি আমরা কার্বক্সিলিক অ্যাসিড। আমি ওই অ্যামাইড করার আগে কার্বক্সিলিক অ্যাসিড বলি। কার্বক্সিলিক অ্যাসিড হলো COOH, অর্থাৎ কার্বনের সাথে দুইটা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, ফ্রি বন্ধন, একটা ফ্রি বন্ধন থাকবে। ফ্রি বন্ধনের সাথে অ্যালকাইল অ্যারাইল যা যুক্ত থাক না কেন, COOH হলো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। তো COOH এখানে আমি দেখতে পাচ্ছি না, তো কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। সি এর সাথে OOH, তাহলে আমি যদি আরও এটা স্ট্রাকচার লিখতে চাই, সি এর ডবল বন্ড ও সিঙ্গল বন্ড OH, আর এই খালি বন্ধনে বারবার বলছি আমি হাইড্রোজেন অ্যালকাইল অ্যারাইল তিনটাই থাকতে পারে। আর কার্বক্সিলিক অ্যাসিডের 4টা জাতক আমি যাদের পড়াইছি বিশেষ করে তারা এটা ভালো করে জানার কথা। কার্বক্সিলিক অ্যাসিডের 4টা জাতক থাকে। একটা হলো তোমার অ্যাসাইল হ্যালাইড, অ্যাসিটামাইড, এস্টার, অ্যানহাইড্রাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের OH যদি এমিন গ্রুপ দ্বারা অবস্থায়িত হয় তখন হয়ে যাবে অ্যামাইড। আর OH মূলক যদি তোমার হ্যালোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন অ্যাসাইল হ্যালাইড। এখানে আমি যেটা দেখাইছি অ্যাসাইল ক্লোরাইড, COCl। এটার গাঠনিক সংকেত লিখতে গেলে লিখতে হবে বন্ড C ডবল বন্ড OCl। আর OH অ্যামাইডেরও CONH2। যদি আমি আরও গাঠনিক সংকেত ক্লিয়ার লিখতে চাই, C ডবল বন্ড O বন্ড N বন্ড H বন্ড H। তবে তোমাদের এখানে মনে রাখতে হবে জাতকসমূহ যে ফ্রি বন্ধন আছে, মুক্ত বন্ধন যেটা আছে, সেখানে হাইড্রোজেন অবশ্যই হবে না, এখানে অ্যালকাইল হবে বা অ্যারাইল হবে। তারপরে আসো তোমার এস্টার কি? এস্টার আসলে কার্বক্সিলিক অ্যাসিডে OH যদি একটা অ্যালকক্সাইড মানে অ্যালকোহলের রেসটা প্রতিস্থাপিত হয়ে যে মূলকটা হয় এটা অ্যালকক্সাইড। তাহলে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের OH এর পরিবর্তে যদি এখানে আর ও মানে অ্যালকক্সাইড যুক্ত হয়ে যোগ গঠন করে তখন তাকে বলবো আমরা এস্টার। তাহলে এস্টারের সংগত হলো কার্যকরীমূলক বন্ধন CO বন্ড OR, আর হলো অ্যালকাইল গ্রুপ। তবে ফ্রি বন্ধন তোমাদের বারবার বলি, ফ্রি বন্ধন অবশ্যই হাইড্রোজেন বসাবে না। অ্যানহাইড্রাইড আসলে আমরা অ্যানহাইড্রাইড সম্পর্কে একটু ধারণা আছে। দুইটা একই ধরনের অ্যাসিড অণু থেকে যদি এক অণু পানি অপসারিত হইয়া যে যৌগ গঠিত হবে ওইটাকেই বলি আমরা অ্যানহাইড্রাইড। তাহলে আমরা যদি এখানে জৈব যৌগের অ্যানহাইড্রাইড অজৈব যৌগের আছে, সেটা আগে আমাদের ধারণা ছিল শুধু জৈব যৌগ, কিন্তু আমি ট্রেনিং নেওয়ার পরে 2010 সালে কুমিল্লা যখন ট্রেনিং নিয়েছি, উনি একজন যে টিচারটা পড়াইছিলেন খুব ভালো করে ওই ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। ফসফরাস পেরক্সাইড একটা অ্যানহাইড্রাইড, Fe2O5 এটা একটা অ্যানহাইড্রাইড। তো ওনারা বুঝেছিলেন এটা কেন অ্যানহাইড্রাইড। আর যাক, আমার এখানে আলোচ্য বিষয় যেহেতু আমরা জৈব যৌগ নিয়ে পড়ছি, তো সেই জন্য আমরা দুটো কার্বক্সিলিক অ্যাসিড যেমন ইথানোয়েট, দুইটা অ্যাসিডের থেকে একটা থেকে হাইড্রোজেন একটা থেকে OH মূলক প্রতিস্থাপিত হইয়া এটা ভেঙে, অর্থাৎ একটা থেকে হাইড্রোজেন চলে যাবে, একটা থেকে OH চলে যাবে। আবার এরা যদি পরস্পরের সাথে যুক্ত হইয়া যে যৌগ গঠিত হবে এটাই অ্যানহাইড্রাইড। তাহলে অ্যানহাইড্রাইডের আমি এখানে গাঠনিক সংকেতটা তোমাদের দেখাতে চেষ্টা করতেছি।
গাঠনিক সংকেত এখানে দেখো বন্ড সি ডবল বন্ড ও বন্ড ও বন্ড সি ডবল বন্ড ও বন্ড ফ্রি বন্ড মুক্ত বন্ড। আবার বলে দিই মুক্ত বন্ডগুলি হাইড্রোজেন থাকবে না, এখানে থাকবে অ্যালকাইল বা অ্যারাইল। তারপরে আর একটা যৌগ সায়ানাইড, সায়ানো কম্পাউন্ড, অর্থাৎ এখানে সিএনটা সায়ানাইড। তো এখানে ফাঁকে আরেকটা কথা বলে দিই, সি যদি যে সঠিক জায়গায় থাকে সায়ানাইড, কিন্তু উল্টো জায়গায় থাকলে এন আগে সি হইলে তখন আইসোসায়ানাইড হয়ে যাবে। তো এখানে না দিলেও তোমরা এখানে আমরা ধাপে ধাপে আইসোসায়ানাইডের ব্যবহারটা আনবো, এটাও একটু মনে রাখবা। আর আছে জৈব যৌগের, বিশেষ করে জৈব যৌগ নাইট্রোমূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে। নাইট্রোমূলক হলো নাইট্রিক অ্যাসিড থেকে ওয়েজ মূলক অপসারিত হইয়া অবশিষ্ট যে অংশটা থাকে বন্ধন NO2, এটা যখন কোনো জৈব যৌগের সাথে যুক্ত থাকবে তখন সেটা হয়ে যাবে নাইট্রোজেন, তাহলে এটা নাইট্রোমূলক। অনুরূপভাবে সালফোনিক অ্যাসিড মূলক, একইভাবে সালফোনিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের একটা ওয়েজ মূলক প্রতিস্থাপিত হইয়া অবশিষ্ট অংশ হবে সালফোনিক অ্যাসিড। তবে ওয়েজ মূলক অপসারিত হইয়া যে কোনোভাবে লিখলে হবে না, সেটাকে তোমাকে লিখতে হবে বন্ধন SO3H। তাহলে বন্ধনের সাথে অ্যালকাইল অ্যারাইল দুইটাই যুক্ত হতে থাকবে, এটা সালফোনিক অ্যাসিড। আর ওই ফেনল তো আগেই বলে দিয়েছিলাম, ওয়েসের সাথে যখন তোমার অ্যালকাইল গ্রুপ অ্যারাইল গ্রুপ থাকবে, অ্যালকাইল গ্রুপ থাকলে হবে তখন হয়ে যাবে এটা ফেনল। তো আরও কিছু কিছু যোগ আছে, সেটা আমরা আগে আলোচনা করছি, সেগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করার দরকার নেই। এখন আসি, আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা কতটুকু জানলাম সেটা একটা পরীক্ষা হয়ে যাক। প্রাণশক্তি মতবাদটা তোমরা এখন মনে মনে বলো আমি কি বলতে চাইছি, এটার প্রবক্তাকে এই ভাগে আরও চিন্তা করে নাও। হাত দ্বারা এই এত একটা তখনকার জন্য জনপ্রিয় মতবাদটা বিলুপ্ত হয়ে গেল। অবশ্যই এটা বলার কীভাবে তিনি তার প্রাণশক্তি মতবাদটা কুঠারাঘাত করেন সেটা সম্পর্কে তোমরা একটু ধারণা করে নাও। আরও চিন্তা করে দেখতে পারো, আমি তোমাদেরকে পড়াইছিলাম জৈব যৌগের শ্রেণীবিভাগ কি, জৈব যৌগ বিভিন্নভাবে কীভাবে গঠিত হয় সেই সম্পর্কে। তো এখানে তোমাদের জৈব যৌগের প্রাচুর্যতার একটা কথা বলা দরকার ছিল, সেটা আমি অন্য কোনো জায়গায় যোগ করে দিব, সেই কথাটা এখানে আসে নাই, কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেমন ক্যাটানেশন মতবাদ। আমি অবশ্যই এটা আমার মাথায় আছে, জৈব যৌগ অধিক হওয়ার কারণ কি এই প্রশ্নটা তোমাদের আসে, আমি অন্য কোনো একটা স্লাইডে এটা স্পেশালি সংযুক্ত করে দিই। তারপরে আসো, তোমরা তো আসলে এখন নেটওয়ার্কের বাইরে আসো, তার বাইরে নাই আসলে এখন হোয়াটসঅ্যাপ, আমরা আরও বেশি বেশি করে মনে হয় যুক্ত আছি এই প্রজন্মের সাথে। আমরা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত আছি, ইমোর সাথে যুক্ত আছি, আমরা মেসেঞ্জারে যুক্ত আছি, আমরা ফেসবুক পেজে যুক্ত আছি, ফেসবুক গ্রুপে যুক্ত আছি, সরাসরি ফেসবুকে যুক্ত আছি। সুতরাং আমরা যুক্ত নাই এ কথাটা আর বলা যাবে না, বরং আমরা নেটওয়ার্কের কল্যাণে, বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে আমরা আমাদের সংযুক্তিটা আরও বাড়াই দিছি। তো সুতরাং আমরা দলীয় কাজও কিছু করতে পারি এইভাবে নেটওয়ার্কের মাধ্যমে। আমরা জৈবর মধ্যে পার্থক্যটা আমি বলি নাই, তোমরা চিন্তা করে নাও পার্থক্য কী কী হতে পারে। যেহেতু এখন তোমাদের সরাসরি পরীক্ষা নিচ্ছি না, তোমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিতে পারো। আর বই সাহায্য নিয়ে করতে পারো, তো তোমাদের এখানে তোমাদের এঙ্গেজমেন্টটা ভালো হবে, জিনিসটা খুব মজা হবে, করে নিতে পারো। দলীয় কাজ আরও অন্যান্য দলীয় কাজ করে নিতে পারো, যে আমরা বিভিন্ন ধরনের, তো তোমরা আমি কতগুলো উপস্থাপন করলাম, যেমন অ্যারোমেটিক যৌগের 3-4টা উদাহরণ দিলাম, তোমরা নিজ থেকে আরও 2-10টা উদাহরণ উপস্থাপন করবে। এইভাবে ক্রমান্বয়ে তোমরা বিভিন্ন লোক উপস্থাপন করে নিজেদের ভিতরে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে তোমরা আলোচনা করে নিতে পারো। তা বলছি দলীয় কাজটা এখন আরও এক জায়গায় থাকাচ্ছি, আরও এখন সুন্দর হয়েছে। আর আমার কলেজের বিশেষ করে যারা এখন আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছো, তোমরা সবাই হোয়াটসঅ্যাপে এটা নিয়ে আলোচনা করে নিবা। এক একজন কার কী মতামত নিয়ে দিলে সেটা আমি দেখতে পাবো আর কি। তোমরা যদি আমার গ্রুপটা তো গ্রুপ করে দিচ্ছি, গ্রুপে লিখতে থাকবে, তখন আমি সেটা দেখতে পাবো। আর যারা
কলেজের বাইরে যারা যুক্ত আছে, যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, আমি কোনো পেজে লিখতেছি না, আমার নিজস্ব ফেসবুক থেকে সরাসরি আমি লাইভটা দিচ্ছি, সবাই এটা দেখতে পাচ্ছ। আর আমি যখন এটা ভিডিওটা সেভ হয়ে যাবে আমি জায়গা মতো পোস্ট করে দিব, পোস্ট করে দিলে তোমরা ওখান থেকেও দেখবা। হ্যাঁ, বাড়ির কাজ বলতে এটা নিজে নিজে স্যারে কী পড়াইছে, স্যার মানে আমি অ্যাডমিট কী পড়াইছে, কী পড়ানো উচিত, কী পড়াইছে, আমি এখানে 3টা প্রশ্ন করতে চেষ্টা করেছি। এখানে আর অনেক রকম প্রশ্ন হবে, তোমরা নিজেরা চিন্তা করে নাও। স্যারের কাছ থেকে আর কি কি জানার দরকার আছে সেটা তোমরা দেখতে চেষ্টা করতে পারো। আর সমস্ত শ্রেণী আর কার্যকরীমূলকের সংজ্ঞা দিতে পারো, বিভিন্ন ধরনের কার্যকরীমূলকের দিতে পারো। এখানে সবচেয়ে বেস্ট হবে তোমাদের প্রতিক্রিয়াটা, যেখানে আসো, যেভাবে আসো, যে মাধ্যমে আসো, প্রত্যেকের প্রতিক্রিয়াটা আমাকে জানাবা। আমি যেহেতু এটা এখানে শেষ না, এখানে আমার লাইভের বক্তব্য যদি তোমরা সরাসরি বুঝতে নাও পারো, আমি এই লাইভটা আবার এখানে পাবলিশ করে দিয়া প্রত্যেক জায়গা মতো পৌঁছে দিব, প্রত্যেক গ্রুপে, মেসেঞ্জারে, এবং তোমাদের এমনকি শিক্ষক বাতায়নও দিব আমি। আমাদের কলেজের, যেহেতু কলেজ থেকে একটা নির্দিষ্ট সময় শুধু, কেন অন্যদের ব্যাপারও আছে, সপ্তাহে 2টা ক্লাস, মাসে 4টা ক্লাস নির্ধারণ করে দিয়েছে। যাক, আমি সপ্তাহে 4টা ক্লাস হয়ে দিব, বাকিগুলি আমার পেজে থাকবে। আমার পেজ হলো আইসিটি ক্লিনিক। এই পেজটা তোমরা যারা যুক্ত হয়েছ তারা এই পেজে গিয়ে দেখতে পাবা, আর যারা যুক্ত হও নাই, যুক্ত হয়ে নাও। আমি সবার কাছে ইনভাইটেশন পাঠাইছি, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে আমার কাছে যুক্ত হয়ে যাবে এবং তোমরা সরাসরি আমার পেজে গিয়ে এটা দেখতে পাবা। আর উদাহরণসহ সমগ্র শ্রেণীর সংজ্ঞা দিবা, কার্যকরীমূলকের সংজ্ঞা দিয়ে একটা তালিকা দেয়, অর্থাৎ কার্যকরীমূলকগুলোই তোমাদের মুখস্থ করে ফেলা খুবই দরকার। সো এইগুলো আজকে যা বললাম মনে হয় এখান থেকে তোমার জৈব যৌগের, তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো সরাসরি। আমরা কোনো প্রশ্ন এখান থেকে হয়তো পাবো না, জ্ঞান অনুধাবন, কারণ আবার এইগুলো না হলে আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। আমরা প্রশ্নগুলো, যেহেতু আমাদের যে সিকিউ প্রশ্ন হবে, সিকিউ প্রশ্ন হলো তো এটা ফাইনাল রিহার্সাল। সিকিউ প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের মূল জিনিসগুলি ভালো করে জানতে হবে। আমার পরবর্তী ভিডিও হবে তোমাদের আইসোমারের বাংলা হলো সমানুর উপর সমানু শ্রেণী বিভাগ। এটা ভিডিওটা আমি আগে তোমাদেরকে ফাইল পাঠিয়ে দিব, ফাইল পাঠানোর পরে আমি ভিডিও করে পরবর্তী অংশ দিব। তাহলে আমি এমনভাবে ক্লাসটা করতেছি, আমার যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু আমার জ্ঞান আছে, আমি যাতে ক্লাসটা ফ্রুটফুল হয়, সবার জন্য কার্যকরী হয়, সেইভাবে করতে চেষ্টা করছি। আমি ফাইল পাঠাচ্ছি, আমি ভিডিও দিচ্ছি, তো সুতরাং এটা নিয়ে আমাকে কেউ কোনো পে করতেছে না, আমি এটা চাচ্ছিও না। আমি কিন্তু নিজের আনন্দে, নিজের দায়িত্ববোধ থেকে এই কাজটা করতেছি। আশা করি সবাই কাজে লাগাবে। সবচেয়ে বেটার হবে আমাকে সরাসরি জানাবে আমরা কি করতে পারি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Stay at home. He remained safe. Pray to Almighty. যেহেতু আমরা অনেক ধর্মগোষ্ঠী এখানে বাস করি, সেজন্য আমি কথাটা বলছি। আমরা যারা মুসলিম আছি আমরা প্রে টু আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি জিনিসটা অনুভব করছি এই 2-3 মাস ধরে বন্দি থাকার পরে, আমাদের একমাত্র ত্রাণকর্তাই হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, সবচেয়ে বড় চিকিৎসক আল্লাহ। আমি নিজের উপলব্ধি থেকে এটাই বুঝতে পারছি। মাঝখানে আমার খুব বেশি সমস্যা হয়ে গেছিলো, কথাটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করছি, এজন্য আল্লাহ আমাদেরকে মুক্তি করতে পারে না। সবাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো। আর অন্য ধর্মে যারা আছে, প্রত্যেক ধর্মীয়
অনুভূতিতে বজায় রাখো। ধর্মীয় অনুভূতিতে বজায় রাখলে আমাদের হিংসার দেশ, পরশ্রী কাতরতা, অন্য ভালো করতেছে আমি করতেছি না, এটা কোনো প্রত্যেক মানুষের ক্যাপাসিটি আছে, এক একজন এক এক সাইডে ভালো করতে পারে। সুতরাং আমরা প্রত্যেকের জানাটাকে সম্মান করব, প্রত্যেকের লাইকিং ডিসলাইকিংকে সম্মান করব, কাউকে হার্ট করে কথা বলবো না। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।